নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে। এখন পর্যন্ত যে তথ্য পেলাম, যতটুকু সম্ভাবনা আছে, যদি ভোট কারচুপি হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে, আর যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে জামাত পাবে 160-এর উপরে আসন। আর যদি কোনো কারণে জামাত বুঝে যায় নির্বাচনে কারচুপি সম্ভব না, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি পাবে 160টার উপরে আসন, বাকিটা জামাত এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা পাবে। এটাই এখন পর্যন্ত সিআইএ, ডিপ স্টেট, আইএসআই, তুর্কি, হোয়াটএভার যাই বলেন না কেন তাদের পরিকল্পনা। কিন্তু এমনও পরিস্থিতির সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনের পর বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। আসলে কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। দেখা যাক, আসলে এখন আগাম বলে লাভ নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না, এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ না নেয় নির্বাচন পরবর্তী বাংলাদেশ একটা অস্থিতিশীল বাংলাদেশে পরিণত হবে, যেটা এখন আছে এর থেকেও কয়েক গুণ বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ। মূল যে প্রসঙ্গ, নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীদের কি হবে দেখেন, একদম স্পষ্ট ভাষায় বলে দেই, নির্বাচনের পর অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি রাতেও সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। এখানে বলতে পারেন তাহলে জুলাই সনদের কি হবে যদি হাভোট জিতে যায়। দেখেন, এসব হাভোট না ভোট আমার মনে হয় না বিএনপি খুব একটা আমলে নেবে। যদি বিএনপি আমলে নেয় সেক্ষেত্রে বিএনপির গলার মধ্যে একটা বিশাল কাঁটা বিঁধে যাবে। তবে সংবিধান যেহেতু তারা মেনে নির্বাচন করতেছে, সংবিধানের আওতায় হাভোট না ভোটের কোনো বিষয় এখনো নাই, এবং এই সরকার অবৈধ, তাদের নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ। সুতরাং এসব হাভোট না ভোটের দোহাই দিয়ে বিএনপিকে থেমে রাখা কতটা সম্ভব হবে আমি আসলে বুঝতে পারতেছি না। যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে দিবেন। তবে নির্বাচন যদি 12 তারিখ হয়, 12 তারিখে যদি বিএনপি জয়যুক্ত হয় সেক্ষেত্রে 13 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের জুলাই জঙ্গিদের সেটা ভাঙা শুরু হবে। এইটুক নিশ্চয়তা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমরা শুনেছি, পেয়েছি, তথ্য পেয়েছি। নিশ্চয়তা বলতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে, 1 2 3 4 তারেক জিয়ার মার, টিনের চালে কাউয়া, তারেক জিয়ার ওই তারেক দেখা যা, আইসেরে তোর বাপেরা, অনেক স্লোগান হয়েছে না? গত কয়েকদিন পূর্বে হাদি হত্যাকাণ্ডের পর অনেকগুলো স্লোগান হয়েছে না? শেরপুরের জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে না? তারেক রহমানের স্ত্রী সন্তানকে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে না? তারেক রহমানকে টিএসসিতে ঝুলিয়ে তার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে না? এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের সেটা ভেঙে ফেলবে। বিএনপির লক্ষ্যবস্তুতে আছে বর্তমানে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল তারেক রহমান রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন, হাসিনার সন্তানরা যদি জনগণ গ্রহণ করে তাদেরকে সেক্ষেত্রে তারা রাজনীতিতে ফিরতে পারে। একথা শোনার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেলে বেগুনে জ্বলে গেছে। যদি কেউ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করব না। জুলাইয়ের চেতনাকে আমরা কখনোই ভুলণ্ঠিত হতে দেব না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কখনোই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে না, দিতে দেব না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি বলি কি, বেশি লাফাইস না, আর মাত্র 4টা দিন, এরপর মাউয়া আওয়ামী লীগের ভাঙতে হবে না, বিএনপি ভেঙে ফেলবে। যতটুকু শুনেছি বিএনপি এই জুলাই জঙ্গিদের উপর চরম মাত্রায় বিরক্ত। বিএনপি এই জুলাই সন্ত্রাসীদেরকে সুযোগ বুঝে ঘাড় মোটকে ফেলবে, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। তারেক রহমান তাদের প্রধান নেতা, তাকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে প্রতিনিয়ত, তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এইটা বিএনপি নেতাকর্মীরা ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো কারণ নাই। সাময়িক সময়ের জন্য তারা ছেড়ে দিয়েছে, তারা একটা নির্বাচন চাচ্ছে, আল্লাহ ভিক্ষা দেন, 2টা টাকা দেন, এভাবে নির্বাচন তারা চাচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই সন্ত্রাসীরা কেউ রক্ষা পাবে না, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছে এদের প্রত্যেকের ছিঁড়ে ফেলা হবে। ছাত্রদল, যুবদল সম্পূর্ণরূপে প্রস্তুত আছে, এবং নির্বাচনের পর যদি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে সেক্ষেত্রে ছাত্রলীগ যে যাই বলেন না কেন, যে যত কথাই বলেন না কেন, জুলাই সন্ত্রাসীদের কোনো মাফ হবে না। একটা জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, বাংলাদেশকে নরক বানিয়ে ফেলেছে, এটার দায়িত্ব অবশ্যই নিতে হবে। ধানমন্ডি 32 ভাঙার দায়, এটার অন্যায়ের অপরাধ
প্রত্যেকটা সন্ত্রাসীকে নিতে হবে। সব কথার এক কথা, 12 ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কিনা এইটুক নিশ্চয়তা এখনো নাই। 11 তারিখ রাতেও নির্বাচন বানচাল হতে পারে। আর আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফেরা, এইসব নিয়ে যারা বেশি বেশি কথা বলতেছেন, আপনারা একটু নীরব থাকেন, আপনারা একটু সহনশীল হন। অন্যথায় নির্বাচনের পর আপনাদের মাওয়া জায়গা মতো থাকবে না, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। ভালো থাকবেন, দেখা যাক নির্বাচনে আসলে কি হয়। বিভিন্ন দিক থেকে যা শুনতে পাচ্ছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে নানান ধরনের আলামত যা দেখতে পাচ্ছি, নানান আভাস যা পাচ্ছি, তাতে নির্বাচনের যে মাত্র কয়েক ঘন্টা আছে, 3 দিন মানে তো আমরা হিসেবটা ঘন্টায় করতে পারি, সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ, যাকে অনেকে বলেন যে 111-এর কারিগরদের অন্যতম, বলতেই পারেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। যাই হোক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে কী মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে এসেছে। সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনের নমুনা কি, সেটিও তিনি তুলে ধরেছেন। আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না। তিনি বলছেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মাত্র 90 থেকে 100 ঘন্টা আগে বা 3 দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছেন যে এখনো অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার, তার মানে কি আমরা কিছু মিন করতে পারি? তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ, কিছুই করতে পারেনি, তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। দেবপ্রিয় আরও যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ শোনায় আপনাদেরকে। তিনি বলছেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনের বক্তব্য, মেসেজটি কী ছিল তাও নিশ্চয়ই আমরা সবাই পেয়েছি। সেখানে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক বিশ্বে, এই মন্তব্যই করা হয়েছে। সিপিডি মনে করছে যে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। আবারও সেই প্রশ্ন করি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার, আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল। আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, এটি যদি
মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে, যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরেও যদি এই নির্বাচনে অংশ নিয়ে থাকে, তাহলে সেটি হবে আত্মহত্যার শামিল। ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যিই এটি উপলব্ধি করতে পারে, তাহলে তারা শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 30শে জুনের কথা, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। ডক্টর দেবপ্রিয়র মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন, আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন। গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে, ডক্টর আলী রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন। তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন, এমন অভিযোগ এখন গুটি কয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের মুখ থেকে এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে। এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়াকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল, সেখান থেকে সরকার পিছু হটেছে, এর আগে আমি আপনাদের জানিয়েছি। এবং শেষ মুহূর্তে এসে আরও অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে, সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না। এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায়, যা আমরা অনুমান করছি, নির্বাচন পিছিয়ে যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এখনও চাই, আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক, এটি আমরা চাই। কিন্তু যেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে, নির্বাচন শুধু পিছিয়ে যাওয়াই নয়, এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে, তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ বিশেষ স্বার্থান্বেষী পক্ষ, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা যে সবসময় আবার সফল হবে, নিশ্চয়ই ইতিহাস সে কথা বলে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।